প্রিয় বিদ্যার্থী সকল, আজ আমরা বিএলআইএ স্তরের সূচীকরণ গ্রন্থাগার সূচীকরণ পত্রের বিশেষ কিছু ধারণা আলোচনা করব। সেই বিষয় শিরোনামটি হল ক্যাটালগিং ইন সোর্স, ক্যাটালগিং ইন পাবলিকেশন অ্যান্ড প্রিনাটাল ক্যাটালগিং। গ্রন্থাগারে এই সূচীকরণ কাজে সমবায় ভিত্তিক এবং কেন্দ্রীয় সূচীকরণ যে ব্যবস্থা গ্রহণ করা হবে বা হচ্ছে বা হয়েছিল, তার কিছু কিছু উদ্যোগ খুব গুরুত্বপূর্ণ। সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বৃহত্তর বিশ্ববিদ্যালয় বা বৃহত্তর জাতীয় গ্রন্থাগারে এইগুলির উন্মেষ হয়েছিল। এই উন্মেষের শুরুটা কিন্তু করেছিলেন ডক্টর এস.আর. রঙ্গনাথন। সেই প্রথিতযশা ব্যক্তিত্ব তাঁর চিন্তার ফসল হিসাবে দেখা দিয়েছিল প্রি-নাটাল ক্যাটালগিং। প্রি মিন্স আগে, নাটাল মানে জন্মের আগে, ক্যাটালগিং এখানে সূচীকরণ বা সূচীকরণ প্রক্রিয়া বা সূচি প্রণয়ন ব্যবস্থা। অর্থাৎ ডক্টর রঙ্গনাথনই এইরকম একটি গুরুত্বপূর্ণ চিন্তা করেছিলেন যে পুস্তক প্রকাশিত হওয়ার পূর্বে বা বিকৃত হওয়ার পূর্বে পুস্তকের সঙ্গে সেই পুস্তকের জন্য যে নির্ধারিত প্রলেখ বা ক্যাটালগ হওয়া উচিত, সেই ক্যাটালগ বা সূচিটি সঙ্গে সঙ্গে প্রকাশ করা। অর্থাৎ যখন পুস্তকটি প্রকাশিত হচ্ছে তার আগেই কিন্তু এই সূচিটি প্রণয়ন করা হয়েছে এবং সেটি কপি করে মুদ্রিত করে আখ্যাপত্রের পেছনে মুদ্রিত করে সেটিকে প্রকাশ করা হচ্ছে। এই যে একটা বিশেষ উদ্যোগ তিনি নিয়েছিলেন, এই উদ্যোগটা তিনি নাম দিয়েছিলেন বা মতামত দিয়েছিলেন সপক্ষে, এটাকেই বলা যায় প্রি-নাটাল ক্যাটালগিং। একে লক্ষ্য রেখেই পৃথিবীর বিভিন্ন প্রান্তে জাতীয় গ্রন্থাগারগুলি বা যারা গ্রন্থাগার মনস্ক যারা অ্যাসোসিয়েশন বা পরিষদ ছিল, তারা সকলেই বিভিন্ন উদ্যোগেই কিন্তু কাজটি শুরু করে। উদ্যোগটি ছিল বিশেষ লক্ষ্যভিত্তিক, অর্থাৎ সূচীকরণে সমবায় ও কেন্দ্রীয় স্তরে যদি সূচীকরণের ব্যবস্থা গ্রহণ করা হয় তাহলে আর্থিক অপচয় রোধ করে আর্থিক সাশ্রয় হবে। এমনকি ডক্টর রঙ্গনাথন তিনি হিসেব করে বুঝিয়েছিলেন ৭৯% অর্থ এই বর্গীকরণের বা সূচীকরণের কাজে ব্যয় না করে সঞ্চিত করা সম্ভব হবে বা রক্ষা করা সম্ভব হবে, সাশ্রয় করা যাবে যদি ক্যাটালগিং ইন সোর্স, ক্যাটালগিং ইন পাবলিকেশন অ্যান্ড প্রিনাটাল ক্যাটালগিং প্রক্রিয়া পদ্ধতিগুলি গ্রহণ করা হয়। তিনি কিন্তু নিজের দৃষ্টিভঙ্গিতেই কিন্তু নিজের যে ব্রেন চাইল্ড, তার মন গড়া যে সমস্ত চিন্তা ভাবনা, যে তত্ত্বটি দিয়েছিলেন, ধারণাটি দিয়েছিলেন, সেটি ইংরেজিতে দেওয়া হয়েছিল প্রি-নাটাল ক্যাটালগিং। এই প্রি-নাটাল ক্যাটালগিং কিন্তু আমাদের আজ জানব এবং তার ফলে অন্যান্য কি উদ্যোগ দুটি নেওয়া হয়েছিল, যেটা বলছি ক্যাটালগিং ইন পাবলিকেশন অ্যান্ড ক্যাটালগিং ইন সোর্স, এই দুটি উদ্যোগও চলে আসে। সেই উদ্যোগের পিছনেই কিন্তু একটু আমাদের স্মরণ করা দরকার কিভাবে সমবায় এবং কেন্দ্রীয় সূচীকরণ ব্যবস্থায় এই দুটি প্রকল্প চলে আসে। কেন্দ্রীয় সূচীকরণ বা সমবায় সূচীকরণের প্রয়োজনীয়তা গ্রন্থাগারে খুব দেখা দিয়েছিল। প্রচুর পরিমাণে গ্রন্থাগারে আসছে এবং তাদের চারিত্র্য বৈশিষ্ট্য পরিবর্তন হচ্ছে। একটি গ্রন্থাগারে যদি বিভিন্ন গ্রন্থাগারে কোনো একটি বিশেষ ধরনের পুস্তক ক্রয় করা হয় তাহলে একক একক গ্রন্থাগারে সেই এই নির্দিষ্ট পুস্তকটি পুনরাবৃত্তি করে
সমবায়করণ এবং সূচীকরণ করা হচ্ছে। এর ফলে শ্রমদিবস, অর্থ, সময় সব ব্যয় হচ্ছে। সেই ব্যয়ভার রোধ করে আরও উন্নত মানের পরিষেবা যাতে গ্রন্থাগারে দেওয়া যায় এবং এই সূচীকরণের কাজে আরও বিশেষ প্রকল্প গ্রহণ করে এই কাজটিকে আরও সহজতর করা যায় এবং সেই সময় এবং অর্থ গ্রন্থাগারের অন্যান্য কর্মে ব্যয় করা যায়, যার ফলে গ্রন্থাগারের উৎকর্ষতা আরও বৃদ্ধি পেতে পারে। তাই এই উদ্যোগ শুধু উদ্যোগ হিসাবেই নয়, সামগ্রিক গ্রন্থাগারের উন্নয়ন, সামগ্রিক গ্রন্থাগারের অর্থনৈতিক অবস্থা, মিতব্যয়িতা এবং গ্রন্থাগারের উৎকর্ষতা বৃদ্ধি এবং আরও বেশি বেশি পাঠককে আরও বেশি বেশি করে গ্রন্থাগারের নানা ধরনের পরিষেবা বিতরণ করার লক্ষ্যে কিন্তু এই উদ্যোগ সৃষ্টি হয়েছে। এই উদ্যোগগুলি খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ এই কারণেই যে এগুলি অনেক সাশ্রয় দিচ্ছে অনেকভাবে সূচীকরণের কাজে। তাই পূর্বাপর হিসাবে আমরা স্মরণ করতে পারি কি কি উদ্যোগ এই ব্যাপারে গ্রহণ করা হয়েছিল বা হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে সুদীর্ঘকাল ধরে গ্রন্থাগারিকরা এই সমস্যা নিয়ে চিন্তা করছেন। ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রে এ বিষয়ে কিছু কিছু কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে যুক্তরাষ্ট্র নেতৃত্ব দিয়েছে সরকারি ও বেসরকারি স্তরে এবং লাইব্রেরি অফ কংগ্রেস ব্যবস্থা গ্রহণ করছে। এই ব্যবস্থার মূল নীতি হচ্ছে ক্যাটালগ এন্ট্রিগুলি এককভাবে প্রতিটি গ্রন্থাগারে প্রস্তুত না করে কোনো কেন্দ্রীয় সংগঠনে অথবা সমবায় ব্যবস্থার মাধ্যমে যদি পরিচালিত করা যায় এবং সেই তৈরি করা কার্ডগুলি বা সূচিগুলি যদি গ্রন্থাগারে প্রেরিত করা হয়, তাহলে একক গ্রন্থাগারে যে সূচীকরণের বোঝা সেটি থাকবে না এবং একটা প্রামাণ্যমূলক, একটা সাম্যতামূলক এবং ধারাবাহিকতা বজায় রেখে এক ধরনের নির্দিষ্ট কোড ভিত্তিক, সূত্রভিত্তিকভাবে সূচীকরণ পরিকল্পিতভাবে তৈরি হতে থাকবে এবং অর্থের সাশ্রয় হবে। এই উদ্যোগেই কিন্তু এই ধরনের পরিকল্পনা চলে আসে যে গ্রন্থাগারে সমবায় সূচি কিভাবে করা যায়, কিভাবে সম্পন্ন করা যেতে পারে। এই ব্যাপারে উইলিয়াম ডক্টর কুলি ব্রিটিশ মিউজিয়ামে যিনি কমিশনার ছিলেন, তিনি 1850 খ্রিস্টাব্দে সার্বজনীন ক্যাটালগের পরিকল্পনা করেছিলেন এবং বিখ্যাত সূচিবিদ সিসি জুয়েট যুক্তরাষ্ট্রের গ্রন্থাগারগুলির জন্য সমবায় পদ্ধতিতে কেন্দ্রীয় ক্যাটালগ প্রস্তুত করার প্রস্তাব দিয়েছিলেন। তার বিখ্যাত সেই প্রস্তাবগুলি ছিল যে কেন্দ্রীয়ভাবে ক্যাটালগ এন্ট্রিগুলি প্রস্তুত করে তার স্টিরিও ব্লক করা দরকার। সেই স্টিরিও ব্লক মুদ্রণ করে গ্রন্থাগারগুলিতে ক্যাটালগ এন্ট্রি সরবরাহ করা সম্ভব হবে। আরও একজন বিখ্যাত ব্যক্তিত্ব 1872 খ্রিস্টাব্দে হেনরি স্টিফেন্স প্রস্তাব দিয়েছিলেন যে লন্ডনে একটা গ্রন্থ তথ্যপঞ্জি সংস্থা স্থাপন করা হোক। এই সংস্থা স্থাপন করলে কেন্দ্রীয়ভাবে সূচীকরণ করা সম্ভব হবে এবং অর্থের সাশ্রয় হবে। যুক্তরাষ্ট্রের পাবলিশার উইকলি 1872 খ্রিস্টাব্দে ক্যাটালগ তথ্য সমন্বিত গ্রন্থের তালিকা প্রকাশ শুরু করে। এছাড়া টি.এইচ. রজার্স যুক্তরাষ্ট্রের গ্রন্থাগারিকদের যে প্রথম সম্মেলন হয়েছিল 1876 খ্রিস্টাব্দে, সেখানে তিনি একটি বিশেষ প্রবন্ধ পাঠ করেছিলেন। সেই প্রবন্ধের বিষয়বস্তু ছিল যে যুক্তরাষ্ট্রের গ্রন্থাগারগুলিতে একক গ্রন্থাগারের জন্য একক ক্যাটালগ প্রস্তুত করার পদ্ধতি বন্ধ করা উচিত। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে অনেক উদ্যোগের ফলে কিন্তু আজ আমাদের হাতে এসেছে এই ক্যাটালগ ইন পাবলিকেশন এবং সোর্সের মতো কতগুলি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখন আমাদের দেখতে হবে যে এই প্রচেষ্টার মধ্যে ডক্টর রঙ্গনাথনের কি মন্তব্য বা কি ভূমিকা সেখানে দেওয়া আছে। ডক্টর রঙ্গনাথনের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই সমবায় ও কেন্দ্রীয় সূচীকরণের কার্যকরী প্রকল্পগুলো কি কেমন সেটা সম্বন্ধে আমরা দেখতে পারি। এখানে
ডক্টর রঙ্গনাথনের যে প্রকল্পগুলি দেওয়া রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে গ্রন্থাগারগুলি প্রায়শই একই নথির জন্য ক্যাটালগিং এবং শ্রেণীবদ্ধকরণের পুনরাবৃত্তি করে। এই কাজগুলি ভাগ করে নেওয়া ব্যয় হ্রাস করতে পারে এবং জড়িত সমস্ত লাইব্রেরি সমস্ত যে সমস্ত সময় বা আনুষঙ্গিক যে খরচ তার সাশ্রয় করতে পারে। কেন্দ্রীয় বা শীর্ষ গ্রন্থাগার দ্বারা কেন্দ্রীভূত যে প্রক্রিয়াকরণ দক্ষতা বৃদ্ধি করতে পারবে। বইগুলিতে প্রমিত ক্যাটালগ এন্ট্রি এবং ক্লাস নাম্বার প্রক্রিয়াকরণকে সহজ করতে পারবে, সময় বাঁচবে। যখন দুই বা ততোধিক গ্রন্থাগার তাদের উপাদানগুলি ও পরিষেবাগুলি একে অপরের সাথে ভাগ করে নিতে বা তাদের বিনিময় করতে সম্মত হন এবং একত্রিত হন, তখন এই জাতীয় বোঝাপড়াকে লাইব্রেরি সহযোগিতার কাজ হিসাবে আমরা গণ্য করতে পারি এবং গ্রন্থাগার সূচীকরণের ক্ষেত্রে এটা খুবই কার্যকরী। গ্রন্থাগার যে সূচীকরণের ক্ষেত্রে এই কাজটি করতে হবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের নির্বাচনের গ্রন্থ নির্বাচন বা তথ্য নির্বাচন, নথি নির্বাচন যেমন গুরুত্বপূর্ণ, তার বিভিন্ন তথ্য সংগ্রহ বা দলিল সংগ্রহ গুরুত্বপূর্ণ এবং নথি প্রক্রিয়াকরণ এবং সেগুলির বিনিময় করা, গ্রন্থপঞ্জি প্রণয়ন করা, তালিকা গ্রহণ করা, ইউনিয়ন তালিকা প্রস্তুত করা বা ক্যাটালগ প্রস্তুত করা, এগুলিও অত্যন্ত স্বচ্ছন্দভাবে এবং বিজ্ঞানসম্মতভাবে করা সম্ভব হবে। এখন দেখা যাক, অনেক সারা পৃথিবীতে নানা ধরনের উদ্যোগ, নানা ধরনের কাজকর্ম চলছে। এই অবস্থায় ডক্টর রঙ্গনাথনের নিজস্ব মতামত, তার যেটা ব্রেন চাইল্ড, মস্তিষ্ক প্রসূত যে বিজ্ঞানসম্মত চিন্তা, সেই চিন্তাটির উন্মেষ হয়েছিল। তিনি বলেছিলেন যে একটি বইয়ের তালিকাভুক্তকরণ এবং শ্রেণীবদ্ধকরণের ধারণাটিকে আমরা পূর্বাপর কোনো কর্মপ্রক্রিয়ার মাধ্যমে করতে পারি। কীভাবে করা যেতে পারে? তিনি বলেছেন যে প্রকাশকের থেকে কোনো পুস্তক প্রকাশনার জন্য যে প্রুফ, সেই প্রুফটি প্রথমে সংগ্রহ করতে হবে। সেই প্রুফটি থেকেই কিন্তু তার যে যে তথ্য নেওয়া উচিত, শীর্ষক নেওয়া উচিত, সেগুলি বিবেচনা করে এবং প্রণালী ভিত্তিক একটা রীতিভিত্তিক আমরা সূচি প্রণয়ন করব। এই সূচি প্রণয়ন করা হলে পরে তারপর সেই সূচিটি পুস্তকের আখ্যাপত্রের পেছনে মুদ্রিত করে যদি বিক্রি করা যায় বা প্রকাশ করা হয়, তাহলে কিন্তু এই কাজের বোঝা অনেক সহজতর হয়ে যাবে এবং একক গ্রন্থাগারিককে আর নিজের চিন্তাভিত্তিকভাবে অর্থ সময় ব্যয় করে কিন্তু এই কাজ করার প্রয়োজনীয়তা নেই। প্রশাসনিক সময় বাঁচবে, অর্থনৈতিকভাবে সেটা সম্পন্ন করা যেতে পারে, তার টেকনিক্যাল অবস্থাও খুব ভালো হবে, সাম্যতা দেখা যাবে, উৎকর্ষতা বৃদ্ধি পাবে। সূচির এতগুলো গুণের বৃদ্ধি একসঙ্গে ঘটতে পারে যদি এই পূর্বজন্ম প্রসূত যে সূচি ব্যবস্থা, প্রিনাটাল ক্যাটালগিং, জন্ম হওয়ার পূর্বে যে সূচীকরণ, এইটিকে তিনি কিন্তু এই ধারণাটি দিয়ে তিনি বললেন যে প্রকাশকই এই কাজটা করতে পারবেন, কিন্তু প্রকাশকের থেকেই কিন্তু তথ্য নিতে হবে। এই ব্যাপারে কিন্তু শুধু প্রকাশক দিলেই হবে না, সারা সরকারি স্তরে সারা ভারতবর্ষের যে কেন্দ্রীয় ক্যাটালগিং সংস্থা তৈরি করতে হবে এবং এমনকি রাজ্য স্তরেও করতে হবে। এই কাজটা আবার যারা কপিরাইট লাইব্রেরি তারাও করতে পারে। এই সামগ্রিকভাবে উদ্যোগটি গ্রহণ করেই করতে হবে। প্রিন্যাটাল ক্যাটালগিংয়ের ক্ষেত্রে তিনি বললেন প্রতিটি দেশের জাতীয় কেন্দ্রীয় গ্রন্থাগার কর্তৃক প্রিন্যাটাল ক্যাটালগিং পদ্ধতি, যে প্রযুক্তিগত পদ্ধতি, সেটা গ্রহণ করতে হবে। প্রকাশক একটি আইন বিধানের অধীনে বইটির ফর্মা প্রুফের একটা অনুলিপি জাতীয় কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রেরণ করবেন, তিনি বাধ্য থাকবেন প্রেরণ করতে। তখন জাতীয় কেন্দ্রীয় গ্রন্থাগার এই বইটি প্রকাশের আগে ক্যাটালগ কার্ডগুলির একটি মাস্টার স্টেনসিল প্রস্তুত করে রাখবে এবং ক্যাটালগ কার্ডগুলি পরে বিভিন্ন গ্রন্থাগারে বিতরণের জন্য দেওয়া সম্ভব হতে পারে, যার ফলে এই বইটির মধ্যে কিন্তু এই ক্যাটালগ চলে আসবে। এবং রঙ্গনাথন বলেন এই বইটি প্রকাশিত ও প্রকাশের আগে বইটির যে বর্গ সংখ্যা বা কল নাম্বার সেটিও সরবরাহ করা সম্ভব হতে পারে। তিনি সে ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। ক্লাস নম্বরটি আমরা যেমন
আখ্যাপত্রের পেছনের উপরের মার্জিনের কাছে যেমন আমরা লিখি, সেখানে আমরা লিখে দিতে পারি, অর্থাৎ এটি গ্রন্থাগারই তৈরি করবেন। তাই রঙ্গনাথনের এই মতটি অত্যন্ত সুস্পষ্ট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এটি পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ এবং প্রকল্প সংগ্রহ করতে খুবই সাহায্য করেছিল। রঙ্গনাথন বলেছিলেন, এই জাতীয় কেন্দ্রীভূত ক্যাটালগিং বাস্তবায়নের ফলে প্রায় 80% হ্রাস পাবে, অর্থ সাশ্রয় হয়ে যাবে। তিনি প্রিন্যাটাল ক্যাটালগিং বাস্তবায়নে আন্তর্জাতিক ও জাতীয় সহযোগিতার আহ্বান করেছিলেন। সরকারি স্তরে এটিকে ভালোভাবে রপ্ত করতে হবে এবং তাদের মাধ্যমে যেগুলো সরকারি গ্রন্থাগার সেগুলিতে এটা নিশ্চিতভাবে প্রকাশ করা যেতে পারে, এবং যেগুলি অসরকারি গ্রন্থাগার সেগুলিকে সংগ্রহ করে তাদের সংযুক্তি ঘটিয়ে সমবায় সূচীকরণের প্রক্রিয়া নিয়ে তাদেরকে অংশ নিয়ে সেখানেও কিন্তু অনুরূপভাবে আমরা এই সূচীকরণ প্রক্রিয়া এবং এই প্রিন্যাটাল ক্যাটালগিংয়ের যে লক্ষ্য উদ্দেশ্য এটিকে আমরা বাস্তবায়িত করতে পারি। একটি কেন্দ্রীয় জাতীয় যে সংস্থা থাকবে তার কাছে তিনি আবেদন করে আমরা বই জমা দিয়ে এই কাজটি করতে পারি। এই কাজটি কিন্তু প্রথমে লাইব্রেরি অফ কংগ্রেস কিন্তু খুব যুক্তি সহকারে গ্রহণ করে এবং তারা উদ্যোগ নেয়। 1858 এবং 59 ইয়ারে সেশনের মধ্যে তারা এই প্রকল্পের কাজটিকে মাস্টার প্ল্যান হিসাবে একটি প্রজেক্ট হিসাবে সংগ্রহ করে এবং কাজটি কার্যকারিতা তারা পর্যবেক্ষণ করে দেখার চেষ্টা করে। এবং এখানে পাবলিশার্স অ্যাসোসিয়েশন এবং বুক ডিস্ট্রিবিউশন অ্যাসোসিয়েশন এবং এদের সহযোগিতায় এবং এদের অর্থের সাহায্যে এই উদ্যোগটি নেওয়া হয়েছিল। এবং সেখানে প্রকাশক তথ্যটিকে সংগ্রহ করবেন এবং তার প্রুফ দেবেন, এবং তারপর একটা গ্রুপ, একটা কেন্দ্রীয় দল তারা এই পুস্তকটির একটি সূচি প্রণয়ন করবেন, এবং সেই সূচিটি প্রণয়ন করা হলে পরিশেষে সেটিকে মুদ্রিত করা হবে পুস্তকের সাথে, এবং পুস্তকটি মুদ্রিত হয়ে গেলে পুস্তক এবং কার্ড সেটিকে ডিস্ট্রিবিউশন বা বিনিময় করা যেতে পারে বিভিন্ন গ্রন্থাগারে। তাহলে এই যে ক্যাটালগিং ইন সোর্স, এই কথাটা, এই উদ্যোগটা সেই জন্য, সোর্স মিনস উৎসভিত্তিক সূচি প্রণয়ন প্রথা। এই উৎসভিত্তিক সূচি প্রণয়ন যে প্রথা বা প্রকল্প, এই প্রকল্পটি হলো ক্যাটালগিং ইন সোর্স। সোর্স থেকে ক্যাটালগিং হচ্ছে, সোর্স হলো প্রকাশক, সেখান থেকে প্রকাশনা হচ্ছে। তাই তারা এই নাম দিয়ে এই প্রকল্পটা তারা গ্রহণ করেছিলেন। এই প্রকল্পের মধ্যে কিছু ত্রুটি তারা দেখতে পান। এই প্রকল্পের মধ্যে কিছু ত্রুটি চলে আসে, অর্থাৎ যখন প্রকাশক পুস্তকের প্রুফটি প্রদান করেন লাইব্রেরি অফ কংগ্রেসের কাছে, তখন তারা পুস্তক সম্বন্ধীয় কিছু তথ্য লিখে জমা দিতেন, এবং পরবর্তী ক্ষেত্রে যখন সেই সূত্রগুলি ধরে সেই তথ্যগুলি বা উপাদানগুলি দিয়ে ক্যাটালগ তৈরি করা হতো, আর আসলে যে বইটি প্রকাশ করা হতো তাদের মধ্যে কিছু পার্থক্য পরিলক্ষিত হতো। তাহলে সূচীকরণ কাজটা সম্পূর্ণ হচ্ছে না। প্রকাশিত পুস্তকের মধ্যে যে তথ্য বা পরিবর্তন ঘটেছে সেটা কিন্তু পূর্ব পরিকল্পিত বা নির্মিত যে ক্যাটালগিং ইন সোর্স নামক যে সূচি, সেই সূচির মধ্যে সেই ভুলগুলি বিদ্যমান থাকছে। এই কারণেই এই প্রকল্পটিকে পরিশেষে বন্ধ করে দেওয়া হয়। এই পদ্ধতির কিছু ত্রুটি ধরা পড়ল। কিভাবে ধরা পড়ে? বিশেষ করে প্রকাশকদের গ্রন্থ সম্পর্কে প্রেরিত তথ্য এবং গ্রন্থ প্রকাশের পরে সেই গ্রন্থের বহিরঙ্গ তথ্যের মধ্যে কিছু পার্থক্য দেখা দিয়েছিল। নানা কারণে লাইব্রেরি অফ কংগ্রেস এই পদ্ধতি গ্রহণ করা থেকে বিরত থাকে, কিন্তু এই পদ্ধতির প্রয়োগ কিন্তু একটা সাফল্য এনেছিল। কারণ লাইব্রেরি অফ কংগ্রেস এই উদ্যোগটি পাওয়ার সময় খুব সুচিন্তিতভাবে একটি সূচিতে কি শীর্ষক নেওয়া হতে পারে,
এবং কি উপাদান দিয়ে এই সূচি তৈরি করতে হবে এবং সূচিক্রম কি হবে, কি জ্যোতিচিহ্ন প্রয়োগ করতে হবে, কি ধারায় করতে হবে, পর্যায়ক্রম কেমন হবে, উপস্থাপনা কেমন হবে, সামগ্রিক গঠন কেমন হবে সূচির, এই দিকে কিন্তু অনেকটা নজর দিয়েছিলেন। তাহলে এই ক্যাটালগিং সোর্স কিন্তু শুধু সমবায় ভিত্তিক বর্গীকরণ এবং অর্থ সাশ্রয় এই দিকটাকে উন্নত করেনি, উন্নত করেছিল সামগ্রিক ক্যাটালগিংয়ের কর্মপ্রক্রিয়ার দিকেও নজর দিয়েছিল। এবং তার ফলে এই যে উদ্যোগ লাইব্রেরি অফ কংগ্রেসের সারা পৃথিবীভিত্তিক এই যে একটা বিখ্যাত উদ্যোগ সূচিকরণ, যে একটা গুরুত্বপূর্ণ কাজ, সেই গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে নিখুঁতভাবে যে এই উদ্যোগগুলি কিন্তু সূচিকরণকে অনেকভাবে উৎকর্ষতা প্রদান করেছে। পরবর্তী ক্ষেত্রে এর মান নির্ধারণ, ক্যাটালগ এন্ট্রিকে সংহত করা, সমতা রক্ষাকারী আন্তর্জাতিক ব্যবহারের উপযোগী করে তুলেছে কিন্তু এই লাইব্রেরি অফ কংগ্রেস। এই লাইব্রেরি অফ কংগ্রেস কিন্তু এই উদ্যোগ নিয়েছিল বলেই এটা সম্ভব হয়েছিল যে সামগ্রিকভাবে উন্নয়নের। এই উন্নয়ন করতে গিয়ে দেখা যাচ্ছে যে গ্রন্থাগারিকদেরা তারা কিভাবে এই উপকৃত হয়েছিলেন, এ ব্যাপারে লাইব্রেরি কংগ্রেসের উদ্যোগ আমরা সহজেই দেখতে পাচ্ছি। তারা 1901 সালে আমেরিকান কপিরাইট বুক সংগ্রহ করেছে, সেই সমস্ত পুস্তক থেকে তারা সূচিকরণ করেছে এবং অন্যান্য যে সমস্ত সমবায় ভিত্তিকভাবে অন্যান্য গ্রন্থাগার থেকে পুস্তক সরবরাহ করার মাধ্যমে সেগুলিকেও তারা সূচিকরণ করে বিনিময় করেছে। এই সামগ্রিক ব্যবস্থার মাধ্যমে লাইব্রেরি অফ কংগ্রেস এই উদ্যমকে আরও এই ক্যাটালগিং ইন সোর্স যে এই প্রকল্প, এই প্রযুক্তি, এই প্রোগ্রাম, একে আরও উন্নততর করতে এবং কার্যকরী করতে খুব উন্নত পদক্ষেপ নিয়েছিল। এই লাইব্রেরি অফ কংগ্রেস আরও পরবর্তী ক্ষেত্রে 1910 খ্রিস্টাব্দে আরও প্রসারিত করেছিল যে একে আরও কী করে আরও বিস্তৃতভাবে আরও অন্যান্য তথ্যবস্তুর ক্ষেত্রে প্রয়োগ করা যায় সে কথাটিও মাথায় তারা রাখে এবং কেবলমাত্র সরকারি গ্রন্থাগারের জন্য নয়, অসরকারি যে সমস্ত গ্রন্থাগার ছিল তাদের পুস্তকগুলির যাতে সূচিকরণ ও অনুরূপভাবে ক্যাটালগিং ইন সোর্সের মাধ্যমে করা যায় সেই ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছিলেন। এরপর 1953 খ্রিস্টাব্দে অল বুক সার্ভিস, সমস্ত পুস্তকের জন্য এই পরিকল্পনা গ্রহণ করা হয়, শুধু কপিরাইট পুস্তকের জন্য নয়। গোটা আমেরিকাতে যত ধরনের পুস্তক তৈরি করা হচ্ছে, প্রকাশিত হচ্ছে, সেই পুস্তক শুধু তাই নয়, এবং ইউনাইটেড নেশনস ইউনাইটেড স্টেটস বাদ দিয়ে আরও বিস্তৃত ক্ষেত্রে পৃথিবীর আরও অন্যান্য দেশ থেকেও যে সমস্ত পুস্তক প্রকাশিত হচ্ছে সেই পুস্তকগুলিও কী করে সূচিকরণ করা যায়, যেগুলি গবেষণার ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী হবে, সে কথাটাও লাইব্রেরি অফ কংগ্রেস দক্ষতার সঙ্গে চিন্তাভাবনা করেছে। এরপর পুস্তকের সঙ্গেই কার প্রদান ব্যবস্থা, এটি আরও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই ক্যাটালগিং ইন সোর্সের ক্রমপর্যায়ে এসেছিল। এই কর্মপ্রবাহ হয়েছিল যে পুস্তকের সঙ্গে কার্ডটিকে বিনিময় করে দেওয়া। এই উদ্যোগটিও একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসাবে দেখা দিয়েছিল। এরপর জাতীয় স্তরে অর্থাৎ ন্যাশনাল ক্যাটালগিং এজেন্সি কী করে তৈরি করা যায় এবং রাজ্যভিত্তিকভাবে যাতে স্টেট সেন্ট্রাল ক্যাটালগিং সেকশন বা ব্যুরো তৈরি করা যায়, তাদের মাধ্যমে এই কাজটা করতে হয় এবং এদের সকলের যে একটা যৌথ প্রক্রিয়া, এই যৌথ প্রক্রিয়ার মাধ্যমে সেই বৎসরে প্রকাশিত যত পুস্তক আছে সেগুলি সংগ্রহ করা হচ্ছে কপিরাইটের মাধ্যমে এবং অন্যান্য সংগ্রহমূলক প্রচেষ্টার মাধ্যমে নিয়ে সবগুলিকে এক জায়গায় রেখে এবং সেখানে দক্ষ সূচিকার নিয়োগ করে এবং সেখানে উন্নত মানের যন্ত্র এবং আনুষঙ্গিক ব্যবস্থার মাধ্যমে বেশ যথেষ্ট দক্ষতার সঙ্গে স্ট্যান্ডার্ড বজায় রেখে, মান্যতা বজায় রেখে, সমতা বজায় রেখে, কোডের নিয়মানুগ পদ্ধতি বজায় রেখে, রীতিনীতি বজায় রেখে সার্বিকভাবে উন্নত মানের সূচি প্রণয়ন করতে ক্যাটালগিং ইন সোর্স এক তুলনাহীন প্রকল্প হিসাবে দেখা দিয়েছিল।
এই প্রকল্প ডক্টর রঙ্গনাথনের যে প্রিনেটাল ক্যাটালগিং তার উদ্যোগেই কিন্তু তার 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 ক্রমপর্যায়ী একটা পদ্ধতি হিসাবে লাইব্রেরি অফ কংগ্রেস গ্রহণ করেছিল। সফলতার সঙ্গে এটা হয়েছে এবং আমেরিকাতে এটা সফলভাবে হয়েও ছিল। কিছু সামান্য ত্রুটির কারণে এটিকে হয়তো সরাসরি আরও পরবর্তী পর্যায়ে চালিয়ে নিয়ে যাওয়া হয়নি, কিংবা পরবর্তী ক্ষেত্রে আরও একটি কোনো নতুন উদ্যোগ নেওয়া হয়েছিল। তৎসত্ত্বেও এই ক্যাটালগিং ইন সোর্স একটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ এইটা সূচীকরণের ক্ষেত্রে, এবং এই সমবায় এবং কেন্দ্রীয় সূচীকরণের যেই নূতন একটা প্রকল্প, এই প্রকল্প আমাদের সবসময় সূচিকারদের স্মরণ রাখতে হবে এবং এই বিষয়ে আরও গবেষণা করে আমাদের এগিয়ে যেতে হবে। এরপর দেখা যাক আরও একটি গুরুত্বপূর্ণ একটা ব্যবস্থা তৈরি হলো। এটা আমরা জানলাম যে কিভাবে ক্যাটালগ ইন সোর্স আমাদেরকে সাহায্য করেছে, যে লাইব্রেরি অফ কংগ্রেস প্রকাশকদের সহযোগিতায় লাইব্রেরি রিসোর্স কাউন্সিল প্রদত্ত আর্থিক অনুদান নিয়ে একটি পরীক্ষামূলক পদক্ষেপ নিয়েছিল, যা ক্যাটালগ ইন সোর্স নামে পরিচিত হয়েছে এবং কার্যকরীভাবে হয়েছে এবং অনেকগুলি পদ্ধতির মাধ্যমে হয়েছে, এবং বিখ্যাত ব্যক্তিত্বসমূহ এর ব্যাপারে এই সমস্ত চিন্তার ব্যাপারে নানা রকমের মতবাদ দিয়েছেন। একটি কেন্দ্রীয় সংগঠন বই প্রকাশের আগে ক্যাটালগ করছে, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে। আবার লাইব্রেরি অফ কংগ্রেস 1958 সালের জুন থেকে 1959 সালের ফেব্রুয়ারি পর্যন্ত পৃষ্ঠা প্রমাণ ব্যবহার করে 157 জন প্রকাশকের 1203টি প্রকাশনা তালিকাভুক্ত করে প্রকাশ করেছিলেন। এটা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ। ন্যাশনাল লাইব্রেরি অফ কংগ্রেস যেই ভয়ঙ্কর একটি উদ্যোগ নিয়েছিলেন এবং কার্যকরী উদ্যোগ নিয়েছিলেন, এবং তার ফলে তার সুফল আমরা পরে পেয়েছি, এবং দীর্ঘদিন ধরে এই সমবায় সূচীকরণ পদ্ধতি গ্রন্থাগারকে অনেক সুবিধা দিয়েছে। এবার আমাদের পরবর্তী একটি যে আমরা পদক্ষেপ দেখতে পারি সেটি হলো যে ক্যাটালগিং ইন সোর্স অ্যান্ড ক্যাটালগিং ইন পাবলিকেশন নামে যে দুটি প্রকল্প প্রিনেটাল ক্যাটালগিংয়ের নির্ধারিত চিন্তার মাধ্যমে তৈরি হয়েছিল, এই দুটোই কিন্তু প্রিনেটাল পদ্ধতির একটা অংশ, নতুন নামে। এমন পরিষেবা যা গ্রন্থাগারগুলিকে ব্যাপকভাবে সাহায্য করতে পারে। যদি কোনো প্রকাশক নিজের বইয়ের মধ্যে ক্যাটালগ এন্ট্রি অন্তর্ভুক্ত করে, তবে সেটি গ্রন্থাগারগুলির জন্য প্রক্রিয়াকরণের কাজকে উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে থাকবে। এই জাতীয় পরিষেবার মূল চাবিকাঠি হল সার্বজনীনভাবে গৃহীত ক্যাটালগের ব্যবহার। অতিরিক্তভাবে এন্ট্রিতে একটি ব্যাপক স্বীকৃতি ও গৃহীত শ্রেণীবদ্ধকরণ স্কিম থেকে একটি শ্রেণী নম্বর অন্তর্ভুক্ত করা উচিত। এই অনুশীলনটিকে ক্যাটালগিং ইন সোর্স বা CIS হিসাবে উল্লেখ করা হয়েছিল। রঙ্গনাথন প্রকাশের আগে এই বইটির তালিকাভুক্তির পক্ষে ছিলেন। এই প্রক্রিয়াটিকে তিনি পূর্বজন্ম ক্যাটালগিং বলে অভিহিত করেছিলেন। অনুরূপ পরিষেবার জন্য আর একটি প্রক্রিয়া লাইব্রেরি অফ কংগ্রেস গ্রহণ করেছিল, সেটির নাম হলো ক্যাটালগিং ইন পাবলিকেশন বা CIP। এখানে আমরা স্মরণ করতে পারি যে আলোচনা করতে পারি কিভাবে এটি উৎপন্ন হয়েছিল। লাইব্রেরি অফ কংগ্রেস ক্যাটালগিং ইন সোর্স পরীক্ষা যে পদ্ধতি 1959 খ্রিস্টাব্দে বন্ধ করে দিয়েছিল, তারপরে আর কি করা যায় এই ব্যাপারে প্রতি মুহূর্তে নানা চিন্তা ভাবনা চলছিল। কিন্তু প্রাক প্রকাশন ক্যাটালগ পদ্ধতি নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছিল লাইব্রেরি অফ কংগ্রেস। 1970 খ্রিস্টাব্দে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের রিসোর্সেস অ্যান্ড টেকনিক্যাল সার্ভিসেস ডিভিশন দুটি মিটিং করে। অ্যাসোসিয়েশনের 89তম যে বার্ষিক সম্মেলন, সেই সম্মেলনে এই বিষয়গুলি খুব গুরুত্ব সহকারে আলোচিত হয়েছিল
এই মিটিংগুলিতে প্রাক প্রকাশন ক্যাটালগিং ইন সোর্স যেমন আলোচনা করা হয়েছিল, তার ভুল ত্রুটির কী দিক ছিল এবং আরও উন্নত মানের কী পদ্ধতি বা প্রকল্প গ্রহণ করা যায় সেই বিষয়ে চিন্তা ভাবনা এবং মত বিনিময় হয়েছিল এবং তার ফলে আর কিছু উদ্যোগ নেওয়ার কথা সেখানে প্রস্তাবে গ্রহণ করা হয়। সেই অনুরোধের ফলস্বরূপ 1871 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে 3 বৎসরের জন্য ক্যাটালগিং ইন পাবলিকেশন পাইলট প্রজেক্ট গ্রহণ করা হয়। এই প্রোগ্রামও প্রাক প্রকাশন ক্যাটালগ পদ্ধতি। 1971 জুলাই মাসে এই প্রোগ্রাম শুরু হয়। এই নূতন নামকরণ করা হয়, তার নাম দেওয়া হয় ক্যাটালগিং ইন সোর্স থেকে পার্থক্য বোঝানোর জন্য। তাহলে ডক্টর রঙ্গনাথনের যে তত্ত্বভিত্তিক চিন্তা প্রি নাটাল ক্যাটালগিং বা পূর্বজন্ম সূচীকরণ বা সূচি ব্যবস্থা, যার ফলে ক্যাটালগিং ইন সোর্স বা প্রাক প্রকাশন ক্যাটালগ পদ্ধতি, যেটা ক্যাটালগিং ইন সোর্স বিশেষ CIS নামে প্রকল্প গৃহীত হয়েছিল এবং কর্মপ্রক্রিয়া সারা 1 বছর ধরে চলেছিল এবং বিখ্যাতভাবে উন্নয়নমূলকভাবে কাজ হয়েছিল, তার কিছু ভুল এবং সুবিধার দিক দুটোই পরিলক্ষিত ছিল। কিছু সুবিধার দিক যেমন ছিল, সামান্য কিছু অসুবিধার ত্রুটি ছিল বলেই এটিকে ত্রুটিমুক্ত করে আরও এই প্রাক প্রকাশনা করবার জন্য তখন এই ক্যাটালগিং ইন পাবলিকেশন নামে আরও একটি নতুন নাম দিয়ে আরও সুপরিকল্পিত এবং সুন্দরভাবে পরিচ্ছন্নভাবে ভুল ত্রুটি মুক্ত করে এটিকে করার চেষ্টা করা হয় এবং এখানে আরও ব্যাপকভাবে যাতে সূচীকরণ করা যায় তার উদ্যোগ নেওয়া হয়। এই প্রোগ্রাম অর্থাৎ ক্যাটালগিং ইন পাবলিকেশন ফিল, মানচিত্র, পিরিয়ডিক্যাল, সাময়িক পত্রপত্রিকা প্রভৃতিকেও এই প্রোগ্রামের আওতাভুক্ত করার জন্য তারা মতামত দিয়েছিলেন। ক্যাটালগিং ইন পাবলিকেশন প্রোগ্রামে গ্রন্থ প্রকাশের পূর্বেই ক্যাটালগের এন্ট্রি প্রস্তুত করে বিবরণ বিধিবদ্ধ পদ্ধতিতে বিবরণ ও গ্রন্থের যে সূচি সেটি গ্রন্থের আখ্যাপত্রের পেছনে উপস্থাপিত করে প্রকাশিত করে ক্যাটালগ এন্ট্রি সমেত তারা প্রকাশনা করতেন। ফলে গ্রন্থের মধ্যেই ক্যাটালগ এন্ট্রি পাওয়া সম্ভব হচ্ছিল। এই পদ্ধতির ফলে গ্রন্থাগারে ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত করার আর প্রয়োজনীয়তা দেখা দিল না। লাইব্রেরি অফ কংগ্রেস যে ক্যাটালগ তথ্য নির্ধারণ করেছে সেখানে তার গ্রন্থকার, গ্রন্থ নাম, টিকা, বিষয় শীর্ষক, অতিরিক্ত এন্ট্রি শীর্ষক, লাইব্রেরি অফ কংগ্রেস কল নাম্বার, ডিবি বর্গীকরণ সংখ্যা, লাইব্রেরি অফ কংগ্রেস কার্ড সংখ্যা ইত্যাদি দিয়েই কিন্তু এই ধরনের যে সূচি ক্যাটালগিং ইন পাবলিকেশন সেটি প্রকাশ করে। তার ফলে সমবায় ভিত্তিক এবং কেন্দ্রীয় স্তরের যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্য পূরণের জন্য যে দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প হয়েছিল সেগুলি কিন্তু কার্যকরীভাবে গ্রন্থাগার বিজ্ঞানের ক্ষেত্রে, সূচীকরণের ক্ষেত্রে এবং সূচীকরণ কাজে গ্রন্থাগারিকদের অনেক সাহায্য এবং বিজ্ঞানসম্মতভাবে এবং অর্থনৈতিকভাবে মিতব্যয়িতা করে সূচীকরণকে আরও উৎকর্ষতা প্রদান করতে সাহায্য করেছে। তাহলে পরিশেষে আমরা বলতে পারি যে সমবায় ভিত্তিক ও কেন্দ্রীয় স্তরের যে সূচি ব্যবস্থা, সেই সূচি ব্যবস্থা চিন্তাভাবনা এবং নানা রকমের উদ্যোগ থেকে ডক্টর রঙ্গনাথনের মনে প্রি নাটাল ক্যাটালগিংয়ের যে ধারণা উত্থিত হয়েছিল, সেই প্রি নাটাল ক্যাটালগিংয়ের ধারণা যে উত্থিত হয়েছিল সেই তত্ত্বের উপর ভিত্তি করেই লাইব্রেরি অফ কংগ্রেস উজ্জীবিত হয়ে তারা একটি প্রকল্প গ্রহণ করে। সেই প্রকল্পটি হয়েছিল লাইব্রেরি ক্যাটালগিং লাইব্রেরি ইন সোর্স নামে একটি সূচি প্রক্রিয়া। সেই সূচি প্রক্রিয়া উন্নততরভাবে করবার জন্য আরও একটি পদক্ষেপ গৃহীত হয়, সেটি নাম করা হলো ক্যাটালগিং ইন পাবলিকেশন। সেখানে পুস্তকসহ অন্যান্য আরও তথ্যবস্তু, মানচিত্র, সাময়িক পত্রিকা এগুলি গৃহীত হলো। এগুলিরও সূচীকরণ কী করে করা যায় চিন্তাভাবনা করা হলো।
এদের সকলেরই লক্ষ্য হলো যে কেন্দ্রীয় স্তরে একটি উন্নতভাবে, একটি বিজ্ঞানসম্মতভাবে সূচি প্রণয়ন করে সেটিকে পুস্তক প্রকাশনার আগে প্রাক প্রকাশক সূচি হিসাবে প্রকাশ করে পুস্তকের সঙ্গে সেটিকে মুদ্রিত করে দিলে তাহলে একক গ্রন্থাগারিককে আর গ্রন্থাগারে বসে সূচীকরণ করার প্রয়োজনীয়তা নাই, প্রয়োজন থাকবে না। তিনি তখন এটিকে দেখে তিনি অন্যান্য অতিরিক্ত শীর্ষক নির্মাণ করতে পারবেন এবং লোকালি অর্থাৎ স্থানিকভাবে তার যেটুকু প্রয়োজন তিনি সেটিকেও উল্লেখ করতে পারবেন। এর ফলে সামগ্রিকভাবে কেন্দ্রীয় সূচীকরণ ব্যবস্থার থেকেও আরও উন্নত ব্যবস্থায় যে স্থানিকভাবে যে প্রয়োজন, স্থানিক যে পরিবর্তন পরিমার্জন সেটাও করা সম্ভব হবে। এই ক্যাটালগিং ইন সোর্স, ক্যাটালগিং ইন পাবলিকেশান, উন্নত প্রকল্পগুলি সূচীকরণের কাজে আমাদেরকে অনেক সাশ্রয় করে দিয়েছে, আমাদেরকে অনেকভাবে এগিয়ে দিয়েছে, যাতে আমরা গ্রন্থাগারিকরা এই বাড়তি সময় বাড়তি অর্থ দিয়ে গ্রন্থাগারের সামগ্রিক কাজকে আরও উন্নত করতে পারি, পাঠকবর্গকে আমরা আরও বেশি করে সাহায্য করতে পারি এবং আমাদের কাজে আরও উৎকর্ষতা আসে এবং বিজ্ঞান মনস্ক হয়ে আমরা কাজটা করতে পারি। এই কারণে এই সিআইএস এবং সিআইপি এবং প্রিন্যাটাল ক্যাটালগিংয়ের তত্ত্বের যে এই অবতারণা, এই প্রকল্পগুলি আমাদের খুব স্মরণ করা দরকার এবং আমাদের এ সম্বন্ধে তত্ত্ব নেওয়া দরকার এবং আরও পরবর্তী ক্ষেত্রে আরও নতুন চিন্তা ভাবনা এবং গবেষণার মাধ্যমে আমাদেরকে আরও উন্নততর সূচীকরণ প্রক্রিয়ার দিকে আমাদের অগ্রসর হতে হবে। তবেই আমরা সূচীকরণ কাজকে আরও বিজ্ঞানসম্মত এবং অর্থনৈতিকভাবে মিতব্যয়িতার দৃষ্টিভঙ্গিতে এবং নানা দৃষ্টিতে আমরা আরও সুন্দরভাবে উপস্থাপিত করে পাঠককে পরিষেবা দিতে সক্ষম হব।